বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস নিজেকে অত্যন্ত চালাক মনে করেন। তিনি ভাবেন শান্তিতে নোবেল পুরস্কারের আড়ালে যে সমস্ত মারাত্মক অশান্তির ঘটনা তিনি কার্যত বাংলাদেশের অলক্ষ্যেই ঘটাবেন সেটা নাকি কেউই টের পাবে না। বাংলাদেশের জেহাদিদের হাত শক্ত করার জন্য ক্ষমতায় আসার পর থেকেই যে সমস্ত জেহাদি এবং মৌলবাদীদের শেখ হাসিনার প্রশাসন দীর্ঘদিন ধরে অশান্তি ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করে রেখে দিয়েছিলেন, ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যেই আনসারুল্লাহ বাংলা সহ এই ধরনের জেহাদি গোষ্ঠীগুলোকে, তাদের নেতা নেতৃত্বদের যারা শুধুমাত্র মৌলবাদীতে ধোঁয়া দেবেন এবং জঙ্গিবাদকে সমর্থন করবেন, তাদের 1234 জনকে উন্মুক্ত করে দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তখনই প্রমাণ পেয়ে গিয়েছিলাম যে শান্তি নোবেল পুরস্কারের আড়ালে অ্যাকচুয়ালি তার কোন মানসিকতা লুকিয়ে রয়েছে। কিন্তু আজকে আপনাদের সামনে আমি এমন একটা প্রমাণ নিয়ে হাজির হয়েছি, আমি হলফ করে বলতে পারি যে প্রমাণ আপনি অন্য দ্বিতীয় কোনো চ্যানেলে পাবেন না। আর যদি মনে করেন এই প্রমাণ দেখানোর পরেও আপনাদের কাছে সন্তুষ্টি হলো না, তাহলে না হয় দ্বিতীয় দিন থেকে আমাদের পর্ব দেখাই ছেড়ে দেবেন। কিন্তু এই যে নরেন্দ্র মোদী যাচ্ছেন আগামী সপ্তাহে আমেরিকায়, ডোনাল্ড ট্রাম্প তাকে ডেকেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হতে পারে এলন মাস্কের, তারপরেই কিন্তু সিদ্ধান্ত সম্ভবত নেওয়া হতে পারে বাংলাদেশের সম্পর্কে ভারতের কি অবস্থান হতে চলেছে। আমেরিকা যে সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইতিমধ্যে চাপিয়ে দিয়েছে তার গুরুত্ব কতখানি, সেই তথ্যটি আজকে আপনাদের সামনে দেখালেই আপনারা বুঝতে পেরে যাবেন। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পক্ষে যা পথটা নিয়েছেন, যা অ্যাকশন নিয়েছেন, সেটা এখনো পর্যন্ত জনসমক্ষে হয়তো সেইভাবে আসেনি যে তিনি কত বড় একটা পদক্ষেপ নিয়েছেন। আর আজকে আপনাদের সামনে আমি প্রমাণ করব। প্রমাণে যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে আমাদের পর্ব দেখা কন্টিনিউ করবেন। যদি মনে করেন না, শুধুমাত্র এই ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত তথ্য আপনাদের সামনে দিচ্ছি, পরের দিন থেকে না হয় দেখবেনই না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আজকে দিতে চলেছি। দয়া করে কিছুটা পেশেন্স দেবেন, কিছুটা সময় আমাকে দেবেন যাতে করে আপনাদের বোঝাতে পারি। আগামী 12 থেকে 14 ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী যাচ্ছেন, আগামী সপ্তাহের 12 থেকে 12ই যাচ্ছেন, 14 পর্যন্ত তার আমেরিকা সফর রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একগুচ্ছ সফর কর্মসূচি। তারপরেই তিনি দেখা করতে চলেছেন এলন মাস্কের সঙ্গে। কেন তিনি এলন মাস্কের সঙ্গে দেখা করছেন তার মূলত দুটি কারণ রয়েছে, সেটাই আজকে পর্বের মূল বিষয়। আপনারা চমকে যেতে পারেন। এতদিন পর্যন্ত আপনাদের সামনে আমি বলছিলাম না যে বাংলাদেশে এই ধরনের ঘটনা এটা একেবারেই কল্পিত রচিত একটা নাটকের একটা চরিত্রাভিনয় করছেন মোহাম্মদ ইউনূস, এবং যতটা চরিত্রের তাকে রোল দেওয়া হয়েছিল তার থেকে কার্যত তিনি আরো বেশ কিছুটা ভালোই করছেন। মৌলবাদীদের থেকেও বড় মৌলবাদী, হিটলারের থেকেও তিনি যেন অন্য বড় স্বৈরাচারী নেতা। কিন্তু হিটলার কোনোদিন শান্তিতে নোবেল পুরস্কার পাননি, ডিফারেন্সটা এখানেই। মোরখের আড়ালে যে কাজটা করছেন হিটলার থাকলেও হয়তো লজ্জা পেতেন। ধানমান্ডির বাড়ি, 32 ধানমান্ডির বাড়ি, যেখান থেকে বাংলাদেশের স্বাধীনতার জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল মুজিবুর রহমানের হাত ধরে, সেই বাড়িকে যেভাবে ভেঙে তছনছ করে পুড়িয়ে দেওয়া হলো, সেটা শেখ হাসিনার বাপের সম্পত্তি ছিল না। সেই সম্পত্তি শেখ হাসিনা এবং তার বোন দান করে দিয়েছিল সমাজের উদ্দেশ্যে, বাংলাদেশের উদ্দেশ্যে। তাই সেই বাড়িকে যেভাবে ভেঙে তছনছ করে গুড়িয়ে দেওয়া হলো, বাংলাদেশের প্রশাসনের কাছে খবর থাকা সত্ত্বেও বাংলাদেশ প্রশাসন, বাংলাদেশের ফায়ার ব্রিগেড থেকে পুলিশ প্রশাসন একজন মৌলবাদীকেও সেখান থেকে আটকানোর চেষ্টা করলেন না। জ্বলে খাক হয়ে গেল সেই বাড়ি নিমিষের মধ্যে, যেখান থেকে বাংলাদেশের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলিত করা হয়েছিল। মোহাম্মদ ইউনূস একেবারেই নীরব নিশ্চুপ, এবং ঘটনা ঘটে যাওয়ার পর তিনি কি বলেছেন জানেন? তিনি পুরো ঘটনার দায় চাপিয়ে দিয়েছেন ভারতের ওপর। তিনি বলেছেন ভারত থেকে শেখ হাসিনার মুখ বন্ধ করতে হবে। অর্থাৎ এই যে গোটা ঘটনা, তার হাতের রাজ্যের দেশের প্রশাসন তারা নীরব বসে থাকলেন, একটা জাতীয় সৌধ স্মৃতিকে ধ্বংস করে দেওয়া হলো রাতারাতি। তিনি দোষ চাপাচ্ছেন ভারতের ওপর, কেন শেখ হাসিনা মুখ খুলেছেন। অর্থাৎ শেখ হাসিনা মুখ খুললেই বাংলাদেশে জ্বলবে, বাংলাদেশ জ্বলবে, এমনটাই কার্যত স্বীকার করে নিলেন মৌলবাদী মোহাম্মদ ইউনূস। শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন যিনি, হিটলার শান্তিতে নোবেল পুরস্কার পাননি। আজকে আপনাদের সামনে তথ্য দেব, যে তথ্য বললাম আপনাদের কোথাও আপনারা শুনবেন না। একটা খবর আপনাদের দেখায়, বুঝেছেন? এটি প্রকাশ পেয়েছে বিডি ডাইজেস্ট নামে একটি
ইলেকট্রনিক্স মিডিয়াতে, সেখানে কি লেখা রয়েছে আপনারা দেখুন, আপনাদের দেখাবো। এলান মাস্ক যিনি এতদিন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করেছিলেন, রিপাবলিকানদের, তিনি একজন রিপাবলিকান শুধু প্রার্থী নয়, সরকারের মধ্যেও সম্ভবত তিনি রয়েছেন, কি পদ আমি জানি না, কিন্তু এলান মাস্ক যেভাবে ডোনাল্ড ট্রাম্পের ছায়া সঙ্গী হয়ে এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দিয়েছেন, সেই মারাত্মক দাবি করেছেন এলন মাস্ক। এতদিন পর্যন্ত যে দাবি আপনাদের সামনে আমি করছিলাম, আমাদের মতো অনেক ইউটিউবাররা হয়তো করছিলেন, সেটাকে একেবারেই সম্মতি দিয়ে দিয়েছেন এলন মাস্ক। কি বলেছেন তিনি বলেছেন যে বাংলাদেশে আজকে যে ধরনের মৌলবাদী ঘটনা ঘটছে, শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে, অগণতান্ত্রিকভাবে সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে ফান্ডিং করা হয়েছিল, বাংলাদেশকে ইউএস গভর্নমেন্ট ফান্ডিং করেছিল, সেই ফান্ডিং করার ফলেই সেই ব্লু প্রিন্টটা তৈরি হয়ে গিয়েছিল 2021 সাল থেকেই। তারপরে কিছুটা সময় লেগে আস্তে আস্তে একটা নির্বাচিত সরকারকে ফেলতে বেশি দিন সময় লাগলো না। তার কারণ এই ছাত্রছাত্রীদের যাদের দেখছেন রাতারাতি আগুন জ্বালিয়ে দিচ্ছে, ধানমন্ডির বাড়ি পুড়িয়ে দিচ্ছে, তাদের পিছনে মদদ রয়েছে, তাদেরকে টাকা দেওয়া হচ্ছে, ফান্ডিং আসছে আমেরিকা থেকে, এসেছিল আমেরিকা থেকে, এখন বন্ধ। প্রমাণ দেব, প্রমাণ বললাম আপনাদের, প্রমাণ পছন্দ না হলে পরের দিন থেকে দেখবেন না। দেখুন বিডি ডাইজেস্ট কি লেখা রয়েছে একটুখানি আপনারা পড়ুন, ঠিক আছে? এটা 7 তারিখে প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, 7 ফেব্রুয়ারি। লেখা রয়েছে, এলন মাস্ক সাপোর্টস ক্লেম দ্যাট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডেড এফর্টস টু ওভারথ্রো শেখ হাসিনাস গভর্নমেন্ট। অর্থাৎ এলন মাস্ক স্বীকার করে নিয়েছে শেখ হাসিনার গভর্নমেন্টকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য বাইডেন প্রশাসন আর্থিক সহায়তা করেছে। আসুন আপনাদের সামনে একটা স্ট্র্যাঞ্জার আমি পড়ব, আপনারা দেখুন আমাদের টিভির পর্দায়, আমি পড়ছি আপনাদের সামনে একটা স্ট্র্যাঞ্জার। Mike Benj, a former US official, has claimed that the Biden administration, though America's deep state, has pumped large sums of money into efforts to overthrow the government of Sheikh Hasina's in Bangladesh. This claim has been supported by Elon Musk, who shared the allegation via a video on his X, formerly Twitter account on February 7th. In the video, Benj asserts the US agencies like National Endowment of Democracy (NED), the National Republican Institute অর্থাৎ IRI এবং USAID were involved in financing efforts to overthrow the Hasina's government. বলুন এবার কি বলছে এলন মাস্ক? এলন মাস্ক বলছে যে জো বাইডেনের প্রশাসন শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিতে, একটা নির্বাচিত সরকারকে ছুঁড়ে ফেলে দিতে এবং ছুঁড়ে ফেলে দিয়ে তাদের মনোনীত, তাদের পছন্দের একজন প্রার্থীকে সেখানে বসানোর জন্য আর্থিক সহায়তা করেছিলেন, বিপুল পরিমাণে আর্থিক সহায়তা করেছিলেন। কাদের থ্রু দিয়ে? নামগুলো একটু খেয়াল করে দেখুন, এখানেও একটা টুইস্ট রয়েছে। তাদের মধ্যে একটা হলো ন্যাশনাল এন্ডাওমেন্ট অফ ডেমোক্রেসি বা NED, একটা রয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট বা IRI, আর একটা তৃতীয়টার নাম আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, USAID। শুনেছেন তো USAID? কি হয়েছে USAID? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার, তিনি হোয়াইট হাউসে ঢোকার মাত্র 5 থেকে 7 দিনের মধ্যে ঘোষণা করে দিয়েছিলেন বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দিচ্ছেন। ইনফ্রাস্ট্রাকচার বিল্ডের নামে যে লক্ষ কোটি টাকা বাংলাদেশে দেওয়া হতো, ইউনূস প্রশাসনকে দেওয়া শুরু করেছিল ডেমোক্র্যাট দলের যে সমস্ত প্রশাসনিকরা ছিলেন, জো বাইডেন, সেটা এসে তিনি বন্ধ করেছেন। 2 4 হলো। কি বলছেন এলন মাস্ক? যে 3টি সংস্থার নাম করেছেন, আপনাদের বললাম, একটা NED, একটা IRI, একটা USAID। তার মধ্যে একটি সংস্থার তথ্য আমাদের কাছে এসেছে, বাকি দুটোর তথ্য আমাদের কাছে আসেনি, আমরা জানি না এক্স্যাক্টলি সেগুলোর ফান্ডিং এখনো বাংলাদেশে হয় কিনা, কিন্তু একটা ফান্ড ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ক্ষমতায় আসার পর থেকেই। এটা কি সিগন্যাল? এটা কি সিগন্যাল আপনারা বলুন? যে এলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প তারা সহযোগী হয়ে কাজ করেছেন। ক্ষমতায় আসার আগে থেকে বাংলাদেশকে দেখে নেওয়ার মতো কার্যত একটা টুইটারে পোস্ট করেছিলেন, হিন্দুদের, খ্রিস্টানদের উপর আক্রমণের প্রতিবাদ করেছিলেন, আর আসার পরই প্রথম স্টেপ নিয়েছেন, USAID বন্ধ করে দিয়েছেন। এলন মাস্ক বলছেন যে USAID, NED এবং IRI তারা ফান্ডিং করতেন, বাংলাদেশের গভর্নমেন্টকে ফান্ডিং করতেন। চমকাবেন না, আরো কিছুটা তথ্য আপনাদের সামনে দেব। আমি একটু গুগল সার্চ করছিলাম, বুঝলেন, যে
আচ্ছা, এটা সত্যি বলছেন? দেখুন, এলন মাস্ক আর আমি, এলন মাস্ক আপনারা জানেন, এই যে এক্স যেটা টুইটার ছিল, এই মুহূর্তে তিনি তার মালিকানাধীন পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের মধ্যে তিনি 1 থেকে 3-এর মধ্যে রয়েছেন। এবং স্পেস এক্স বলে নতুন একটি সংস্থা তিনি চালু করেছেন, যেটা মহাকাশযান, মানে এটা রয়েছে, এবং টেসলা রয়েছে। সেই এলন মাস্কের খবর মিথ্যে তিনি নিজে টুইট করছেন, তার নিজের যেটার তিনি মানে কর্ণধর, সেখানে তিনি টুইট করে জানাচ্ছেন মিথ্যে বলবেন এরকম ভেবে মোহাম্মদ ইউনূস সত্যি বলছেন, এরকম ভাবার মতো মূর্খ লোক আমি বা আপনারা কেউ নন, তাই তো? লিখে জানান না আজকের পর্বে। আচ্ছা, আরো একটা আপনাদের দেখাবো। শুধু একটাই রিকোয়েস্ট, যদি পর্বটা ভালো লাগে, আমাদের এফর্টকে যদি মনে করেন স্বাগত জানানোর প্রয়োজন, একটি যদি লাইক করেন, তাহলে আমরা বুঝতে পারি এই ধরনের খবর আপনাদের পছন্দ হচ্ছে, এবং আমরা এই ধরনের রোজ খবর আপনাদের জন্য নিয়ে আসার অনুপ্রেরণা পাই। তাই পছন্দ হলে দয়া করে লাইক করবেন, একটি কমেন্ট লিখবেন, সাবস্ক্রাইব যারা করেননি করবেন। শুনুন কি হয়েছে। ফার্স্ট পোস্টের নাম আপনারা শুনেছেন অনেকেই হবে, তার কারণ আমেরিকার ফার্স্ট পোস্ট হচ্ছে একটা খুব বড় পপুলার জার্নাল। সেখানে কি লেখা রয়েছে আপনারা একটু দেখুন। আমি একটু সার্চ করছিলাম, এই যে তথ্যগুলো বলা হয়েছে, এনইডি, ন্যাশনাল এন্ডাওমেন্ট অফ ডেমোক্রেসি থেকে নাকি, আমরা তো জানি ইউএসএআইডি তারা ফান্ডিং করতো, কিন্তু এনইডিটা কি আমি কখনো নাম শুনিনি। ন্যাশনাল এন্ডাওমেন্ট অফ ডেমোক্রেসি, তারা কি সত্যি ফান্ড করতো? তারা কি ফান্ডিং করেছিল? তারা কি সত্যি শেখ হাসিনাকে সরানোর জন্য ফান্ড করেছিল? আমি একটু গুগল সার্চ করছিলাম, একটু খোঁজার চেষ্টা করছিলাম, কি পেলাম তথ্য জানেন? ফার্স্ট পোস্ট থেকে, বিশ্বস্ত সূত্র, ফার্স্ট পোস্ট, এর থেকে বিশ্বস্ত সূত্র আর হতে পারে না। কি লিখেছে আপনারা একটু দেখুন। এখানে লেখা রয়েছে, ফ্রম ইউক্রেন টু বাংলাদেশ, অ্যানালাইজিং ইনস্টেবিলিটি, রিজিম চেঞ্জ অ্যান্ড দ্য নট সো হিডেন আমেরিকান হ্যান্ড। কি লেখা রয়েছে? ইউক্রেন এবং বাংলাদেশে, আপনাদের সামনে আমি আগেও একটি অতীতের পর্বে আমি তুলনা করেছিলাম যে ইউক্রেনে ভ্লাদিমির পুতিন, জেলেন্সকি, জেলেন্সকিকে হঠাৎ করে ক্ষমতায় নিয়ে আসা হলো। তিনি ছিলেন একটা সিনেমাতে কমিক চরিত্রে অভিনয় করতেন, তাকে রাতারাতি বসিয়ে দেওয়া হলো। ঠিক যেমন এখন খুব ভালো চরিত্রে মানে হিংসাত্মক চরিত্র অভিনয় করছেন, যেমন শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মোহাম্মদ ইউনূস, তাকে যেমন ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আবার ওই ইউক্রেন যিনি প্রেসিডেন্ট জেলেন্সকি, জেলেন্সকি ছিলেন একজন কমেডিয়ান, তাকে ধরে বেঁধে বসিয়ে দেওয়া হয়েছে। কে বসিয়েছে? ডেমোক্র্যাট। যে ডেমোক্র্যাট বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে বসিয়েছে মোহাম্মদ ইউনূসকে, সেই ডেমোক্র্যাটরাই বসিয়েছে বলে অভিযোগ। দেখুন এখানে কি লেখা রয়েছে। আমি আপনাদের সুবিধার্থে আমি এটাকে বাংলা তর্জমা করে পড়ানোর চেষ্টা করব, যাতে আপনারা বুঝতে পারেন। এবং যেহেতু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করছি, পোস্টটি অরিজিনাল ইংলিশে, কিন্তু আমি বাংলায় ট্রান্সলেট করছি, কিছুটা এদিক ওদিক হয়তো লেখাগুলো কনস্ট্রাকশন হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন। আসুন আপনারা দেখুন টিভির পর্দায়, আমি এখান থেকে দেখে বলছি। বাংলাদেশে সহিংস রাজপথের বিক্ষোভের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করার ঘটনা 2014 সালে, এটা 2024 বা কিছু হবে জানি না আমি, এই বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করলে এই প্রবলেম হয়, সালে ইউক্রেনের ময়দানে স্কোয়ার বিপ্লবের স্মৃতি জাগিয়ে তোলে, যা রাষ্ট্রপতি ভিক্টর ইয়ানুকোভিচকে অপসারণ করেছিল, যিনি দেশের জনগণের দ্বারা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন। ওই ঘটনাটি অবশেষে মস্কো এবং কিভের মধ্যে রক্তক্ষয়ী সশস্ত্র সংঘাতের দিকে পরিচালিত করে, যা বিশ্বব্যাপী গভীর অস্থিরতার সূত্রপাত করে। এখানে বলা হচ্ছে এটা 2014 হবে সম্ভবত, বা 2018 হতে পারে, বাংলা ইংলিশের জন্য এরকম হতে পারে। সেই ঘটনাটা হচ্ছে যে সেখানে ইউক্রেনে একটা বিপ্লব হয়েছিল। সেই বিপ্লবের নাম ছিল, ইউক্রেনের একটা মাঠে সেই বিপ্লবের বলে নাম দেওয়া হয়েছিল স্কয়ার বিপ্লব। সেই বিপ্লবে তদানীন্তন যিনি রাষ্ট্রপতি ছিলেন ইউক্রেনের, তাকে ইয়ানুকোভিচ, আপনাদের বলেছিলাম এই তথ্য আগে, ইয়ানুকোভিচকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তারপরে কিন্তু জেলেন্সকিকে ক্ষমতায় ঘুরপথে একটা নির্বাচিত সরকারকে ভেঙে দিয়ে জেলেন্সকিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল। তার সঙ্গে তুলনা করা হচ্ছে এই বাংলাদেশের। এবং পরের স্ট্র্যান্ডারটা পড়ছি, আপনারা একটু দেখুন। বাংলাদেশ এবং ইউক্রেনের এই দুটি ঘটনার মধ্যে সাধারণ সূত্র হলো ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। মিল পাচ্ছেন তো? বাংলাদেশ এবং ইউক্রেনের এই দুই ঘটনার মধ্যে সাধারণ সূত্র হলো ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি। এনইডি মার্কিন কংগ্রেস অর্থায়িত একটি সংস্থা, যার একটি বৃহত্তর ইকোসিস্টেম রয়েছে, ফাউন্ডেশন, এনজিও এবং মানবাধিকার গোষ্ঠী
স্পষ্টতই বাংলাদেশের শাসন পরিবর্তন সাধনকারী খেলোয়াড় এবং শক্তির একটি নেটওয়ার্ককে একত্রিত করার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছিল। মিলল কথাটা? কোথায় লেখা হচ্ছে? ফার্স্ট পোস্টে। কি লেখা হচ্ছে? ফার্স্ট পোস্ট আমেরিকার একটা বহুল প্রচলিত পত্রিকা, তারা লিখছেন, তারা প্রথমত বাংলাদেশের সঙ্গে ইউক্রেন তুলনা করছেন, ঠিক যেভাবে ইউক্রেনের নির্বাচিত প্রেসিডেন্টকে সরিয়ে দিয়ে ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে আসা হয়েছিল ঘুরপথে, তারপরে রাশিয়ার সঙ্গে একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া হয়েছিল, ঠিক এক প্ল্যান ছিল, সেম প্ল্যান এখনো শুধুমাত্রই ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধটা লাগেনি। নরেন্দ্র মোদী সেই ভুল পথে পা দেননি যেটা আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেই ভুল পায়ে পা দিয়ে দিয়েছিল। আপনাদের এই তথ্য আমি দিয়েছিলাম, আর বলে বোর করবো না, যে রাশিয়া পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ, এখনো পর্যন্ত ইউক্রেন সম্ভবত 32 বা 33তম স্থানে রয়েছে, তাদেরকে হারাতে পারেনি। কেন না? মার্কিন সংস্থা ক্রমাগত তাদেরকে বিভিন্ন রকম আর্থিক সহযোগিতা, ইউএনএ এবং মার্কিন, তারা ক্রমাগত আর্থিক সহযোগিতা, যুদ্ধাস্ত্র দিয়ে ইউক্রেনকে ক্রমশ মদত জুগিয়ে গিয়েছে। বাংলাদেশের সঙ্গে আপনারা বলেন না যুদ্ধ করে দিতে, কি ভাবেন যে বাংলাদেশ আর ভারতের যুদ্ধ হলো শুধুই কি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যুদ্ধ সীমাবদ্ধ থাকবে? কখনোই না। এই বাংলাদেশকে যারা আর্থিকভাবে সাহায্য করছে, যদিও এখন তারা ক্ষমতায় নেই, কিন্তু আরো তো অনেকে রয়ে গেছে না। ডিপ্লোমেসি কখনো শেষ হয় না। তারা কি বাংলাদেশকে সাহায্য করবে না? বাংলাদেশ কি যুদ্ধ একাই লড়বে? বাংলাদেশকে ভারতের শেষ করতে 5 মিনিট লাগবে। 5 মিনিট। একটা পিঁপড়েকে মারতে একটা মানুষের যতটুকু এফর্ট দিতে হয়, বাংলাদেশকে শেষ করতে ভারতের ওইটুকু এফর্ট দিলেই এনাফ। কিন্তু ঘটনাটা সেখানে নয়, এটা আপনাদের বুঝতে হবে। যদি তাই হতো তাহলে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী দেশ রাশিয়া তার দুদিনে অন্তত শেষ করে ফেলা উচিত ছিল ইউক্রেনকে, সেটা পারেনি। এবার আপনারা যে বক্তব্যটা আপনাদের বললাম, এখানে বলছে যে এই ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি, এখানে উল্লেখ রয়েছে এই সংস্থার নাম। আমি বলছিলাম না যে কোথা এটা প্রমাণ কি রয়েছে, আমি প্রমাণ পেলাম। ফার্স্ট পোস্ট এটা লিখেছে যে তারা সংগঠিত করেছে, যারা অ্যাকচুয়ালি ওই এনজিওর নামে বিভিন্ন পরিকল্পনায় টাকা দেন, তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের এই নাটকটা যেটা আজকে আমরা দেখছি, সেই নাটকটা সুপরিকল্পিতভাবে পরিচালনা করার জন্য 2021 থেকে টাকা দিয়ে আসছেন। ওই যে রান্নাটা শুরু হয়েছিল 2021 থেকে, যে রান্নাটা শুরু হয়েছিল, সেই রান্নাটা গিয়ে অ্যাকচুয়ালি খাওয়ার মতো জায়গায় চলে আসলো 2024-এ। রান্না করতে তো একটু টাইম লাগে, সেই ততদিন ধরে রান্না করছিলেন মোহাম্মদ ইউনূস। তার মধ্যে শান্তিতে নোবেল পুরস্কারটা জুটিয়ে নিয়েছেন। কেন? তার কারণ তাকে যাতে কেউ সন্দেহ না করে। আর ভেতরে ভেতরে এই ধরনের আমেরিকান বিভিন্ন ডেমোক্র্যাট দলের কাছ থেকে তিনি অর্থ সাহায্য পাচ্ছিলেন, অর্থ সাহায্য আনার চেষ্টা করছিলেন। ছাত্রদের এই যে ছাত্র বিপ্লব রাতারাতি হয়ে গেল, ছাত্রদের দাবি কি ছিল? কোটা বিরোধী আন্দোলন না? সে তো সুপ্রিম কোর্ট, তাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট তুলে দিয়েছে। তাহলে কেন এখনো আন্দোলন? তাহলে কেন শেখ হাসিনার বাড়ি পুড়িয়ে দেওয়া হলো? কেন শেখ হাসিনার বাড়ি পুড়িয়ে দেওয়ার মতো ঘটনায় ইউনূস প্রশাসন কোনো পদক্ষেপ নিল না? কেন ইউনূস প্রশাসন পদক্ষেপ না নিয়ে ভারতের ওপর দোষ চাপিয়ে দিল? এই যে ফুলের মতো মালাটা আপনাদের সামনে গেঁথে দিচ্ছি, এর পরেও যদি কারুর বুঝতে অসুবিধা হয়, তাহলে বিশ্বাস করুন আর কোনো ভাষা নেই, আর কোনো বলার নেই। তার কারণ আপনাদের ভিডিওটা দেখাতে পারবো না যে মোহাম্মদ ইউনূস কিভাবে গিয়েছিলেন, টাকা নিয়ে এসেছিলেন, কিভাবে টাকাগুলো ছাত্র বিরোধী আন্দোলনের কিছু কিছু নেতাদের মধ্যে দিয়ে ডিস্ট্রিবিউট করে একটা বড় আন্দোলন সংগঠিত করেছিলেন, কিভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়ানোর প্ল্যান করেছিলেন, কিভাবে তার বাসভবনে আক্রমণ করার প্ল্যান করেছিলেন। আমার কাছে ভিডিও নেই, আমার কাছে না, পৃথিবীর কারোর কাছে ভিডিও নেই। সেই জন্য প্রমাণ করা যাবে না। ডিপ্লোমেসিকে প্রমাণ করা যায় না, এটাকে তত্ত্ব দিয়ে বুঝতে হয়। আর যদি মনে হয় আমাদের এই এইগুলো যুক্তিগ্রাহ্য, আমি তো বলছি না, আপনারা আমার কথা, আমি কে? আমি শুধু আপনাদের সামনে ওই ফুলগুলো সাজিয়ে একটা মালা গাচ্ছি। এলন মাস্কের কথা তো আপনারা অবিশ্বাস করবেন নিশ্চয়ই নয়। আপনাদের আমি হেডলাইন দেখিয়ে দিলাম। এলন মাস্ক নিজে বলছেন যে বাংলাদেশের শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার জন্য একটা সুপরিকল্পনা হয়েছিল। নেক্সট চলে আসছি, এরপরে ঘটনাটা আপনারা দেখুন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী যাচ্ছেন। নরেন্দ্র মোদী যাওয়ার পরের ঘটনা যেটা হচ্ছে, সেই তথ্যটাও আমি একটা অন্য, সেটা আপনি আনন্দবাজার বা আমাদের এই সংবাদ মাধ্যমে পাবেন না, 10টা সংবাদ মাধ্যম খুলবেন পাবেন না। আমি এই তথ্যটা জোগাড় করেছি, দেখুন আপনারা। এলন মাস্ক লাইকলি টু মিট পিএম মোদি ডিউরিং হিজ ইউএস ভিজিট। এটা হচ্ছে মালাগাছি আমি, ঠিক আছে? এতক্ষণ বললাম এটা হচ্ছে মালাগাছি। এলন মাস্ক লাইকলি টু, অর্থাৎ এলন মাস্ক নরেন্দ্র মোদীর সঙ্গে প্রবাবলি মিট করতে পারেন। কেন মিট করবেন?
ওই মোহাম্মদ ইউনূসের নিয়ে কথা বলবেন? শুধু এটা নয়, তার নিজস্ব, তিনি একজন বিজনেসম্যান, তিনি টেসলা কোম্পানির মালিক, বিলাসবহুল গাড়ি। সেই টেসলা কোম্পানি যদি ভারতে নিয়ে আসা যায়, তাহলে আর্থিক শুল্ক যদি কমানো যায় ভারতের তরফ থেকে, এইসব বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবেন। তিনি ব্যবসায়ী আফটার অল। ভারতের মতো বাজার তিনি ধরতে চাইবেন, সেখানে নরেন্দ্র মোদীর সহায়তা যদি পান, যদি শুল্ক কমান, তাহলে তিনি বিজনেস করতে পারবেন। ভারত রাজি হবে কি না হবে সেগুলো পরের ব্যাপার। কিন্তু তার সত্ত্বেও এই যে আপনাদের সূত্রটা গাঁথলাম, এলন মাস্ক বলছেন যে ভারত বিরোধী জিগির তুলতে শেখ হাসিনাকে ঘুরপথে আউট করে এই শান্তিতে নোবেল পুরস্কার জয়ী এই ব্যক্তিকে নিয়ে আসার জন্য যে পরিকল্পনা হয়েছিল, সেটা আলোচনা হবে না? ব্লুপ্রিন্ট হবে না? এই তথ্যগুলোই আজকে আপনাদের সামনে আমি জোগাড় করেছি। এর থেকে প্রমাণ, বললাম ভিডিও আপনাদের সামনে দেখাতে পারবো না, এর থেকে বড় প্রমাণ কিছু হয় না। শুধু মাথায় রাখবেন যে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়া মানে তিনি বিরাট অর্থনীতিবিদ। এখন ভাবার বোধহয় সময় আমাদের বদলাতে হবে, আমাদের চিন্তাধারা বদলাতে হবে, জানেন তো। মাফ করবেন, আমি আমার যোগ্যতা নেই তাও আমি বলছি, অমর্ত্য সেনের ভূমিকা আমরা দেখেছি। ভারতবর্ষকে উন্নতির জন্য অমর্ত্য সেনের কি ভূমিকা করেছেন সেটা আমরা সকলেই দেখেছি। কাজেই এখন আর ওই পরিস্থিতি নেই যে মানে আমেরিকার তরফ থেকে কোনো একটা পুরস্কার দেওয়া হচ্ছে মানে সেটাকে সাদরে আমরা গ্রহণ করে নেবো, অ্যাকসেপ্ট করে নেবো, এমন জায়গা আর এখন আর নেই, জানেন তো। গোটা পৃথিবী করাপ্টেড, কাউকে বিশ্বাস করা যায় না। যদি বিশ্বাস করা যেত এইরকম একটা লোক মোহাম্মদ ইউনূস, তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারতেন, এটা হাস্যকর। এটা একটু বেশি অতিরঞ্জিত হয়ে গেল না? অন্য কিছু পুরস্কার তবুও পেলেও, নিজের পক্ষে যদি অর্থনীতিতে নোবেল পুরস্কার দিয়ে দিতেন তবুও মানতাম। কেন গ্রামীণ ব্যাংকে তিনি সৃষ্টি করেছিলেন, ওই লোন ফোন দিয়ে গরিবদের কাছ থেকে টাকা ফাঁকা নিয়ে সুদ দিয়ে সেসব করেছিলেন। প্রচুর কমপ্লেন রয়েছে, গরিব মানুষরা প্রচন্ড অসন্তুষ্ট তার উপরে। সেসব নিয়ে যদি অর্থনীতিতে নোবেল পুরস্কার দিয়ে দিতেন নিজের পক্ষে তবুও মানা যেত। তবে শান্তিতে আমি তো ভাবছি হিটলার যদি বেঁচে থাকতো, ওই আমেরিকা না হিটলার কি ওই শান্তিতে নোবেল পুরস্কারের জন্য আর একটা স্পেশাল ক্যান্ডিডেট ছিল। আর আমাদের দেশেও, আমাদের নাম বলবো না, আপনারা বুঝে নিন, আমাদের দেশের মধ্যে কয়েকজন আছে শান্তিতে নোবেল পুরস্কার পেতে পারেন। আমি কিন্তু নাম বলবো না, আপনারা একটু মানে বোঝার চেষ্টা করুন। কেউ কেউ আছে যারা খুব সুন্দরভাবে আমাদের দেশ ফেস পরিচালনা করছে। আমি দেশটাই বললাম, বাকিটা কিন্তু বললাম না, যাতে মানে কোনো কন্ট্রোভার্সি তৈরি না হয়। তারাও কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, তাই না? এনিওয়ে, কি বলবেন, কিছু করার নেই। শুধু একটাই বলছি, কোথায় পালাবেন? শেখ হাসিনাকে ভারত জায়গা দিয়েছিল, মোহাম্মদ ইউনূস আপনি কোথায় পালাবেন? পালানোর জায়গাটা কিন্তু রেখে দিতে হয়। শেখ হাসিনা অন্তত পালানোর জায়গাটা রেখে দিয়েছিলেন, কিন্তু আপনি পারবেন? আমেরিকা আপনাকে নেবে? ফ্রান্স নেবে? শুভকামনা আপনার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। যদি পর্ব ভালো লাগে তাহলে আমাদের সমর্থন করার জন্য পর্বটিকে লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের বক্তব্য পছন্দ করছেন। এখনকার মতো এখানে।